বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। হাতিয়ায় বিএনপি এনসিপি সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া। হান্নান মাসুদ সহ আহত অন্তত 10। পাল্টাপাল্টি অবস্থানে উত্তপ্ত পরিস্থিতি। দেশের সার্বভৌমত্ব নস্যাৎ করতেই পিলখানা হত্যাকাণ্ড। প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্তব্য। শহীদ পরিবারের সদস্যদের পাশে থাকার প্রতিশ্রুতি। কর্মকর্তাদের বিক্ষোভের মুখে কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর নিয়োগ, স্বাভাবিক বললেন অর্থমন্ত্রী। তোপের মুখে নীরবে অফিস ছাড়েন আহসান এইচ মনসুর। রাষ্ট্রপতি সাক্ষাৎকারকে কেন্দ্র করে দেশ জুড়ে উত্তেজনা। শাহাবুদ্দিন চুপ্পুকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি নাহিদের, দিলেন কড়া হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের বাণিজ্য চুক্তি ঘিরে রহস্য। দেশের স্বার্থে প্রতিটি ধারা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করবে সরকার, জানালো বাণিজ্য মন্ত্রণালয়। নোয়াখালীর হাতিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে হামলার মুখে পড়েছেন সংসদ সদস্য হান্নান মাসুদ। এই ঘটনাকে কেন্দ্র করে তার সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন তার 2 সমর্থক। বুধবার দুপুর 1টার দিকে হাতিয়া উপজেলার চানন্দি ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় এই ঘটনা ঘটে। সংঘর্ষের এক পর্যায়ে এমপি হান্নান মাসুদ ঘটনাস্থলে সড়কে অবস্থান নেন। হামলায় আহত এনসিপির 2 সমর্থককে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচন সহিংসতায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের খোঁজ নিতে এলাকায় যান এমপি হান্নান মাসুদ। প্রকল্প বাজার পৌঁছালে দুর্বৃত্তরা তার গাড়ি বহরে হামলা চালায়। খবর ছড়িয়ে পড়লে তার সমর্থকদের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ বেঁধে যায়। বর্তমানে উভয় পক্ষ সড়কের 2 পাশে অবস্থান নেওয়ায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। হান্নান মাসুদ বলেন, তিনি প্রকল্প বাজারে পরিদর্শনে গেলে বিলাল মাঝির নেতৃত্বে চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালায়। হামলাকারীদের গ্রেপ্তার না করা পর্যন্ত তিনি অবস্থান ছাড়বেন না বলেও জানান। তার দাবি, 2018 সালেও সাবেক এমপি ফজলুল আজিমের ওপর হামলার সঙ্গে জড়িত ছিলেন বিলাল মাঝি। হাতিয়া থানার ওসি সাইফুল আলম জানান, তিনি ঘটনাস্থলে উপস্থিত আছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে। পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পিলখানা হত্যাকাণ্ডকে রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণ করা সবার দায়িত্ব। বুধবার সেনানিবাসের মাল্টিপারপাস হলে বিডিআর হত্যাকাণ্ড ঘিরে শহীদ দিবসের আলোচনায় তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, কেবল জনপ্রতিনিধি নয়, সেনা পরিবারের সদস্য হিসেবে আজ আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। দেশে ফেরার পরপরই শহীদদের কবরের পাশে দাঁড়িয়ে অনুভব করেছি, গত 17 বছর বিচারের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন শহীদ পরিবারের সদস্যরা। পিলখানার ঘটনাকে রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণ করা দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, সেনাবাহিনী সার্বভৌমত্বের প্রতীক। পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস। এই ঘটনায় জাতীয় নিরাপত্তার দুর্বলতা ফুটে ওঠে। এ সময় জাতীয় নিরাপত্তা কাঠামোকে আরও আধুনিক এবং শক্তিশালী করতে সরকার কাজ করবে বলে আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী। কর্মকর্তাদের বিক্ষোভ এবং সরকারের পক্ষ থেকে নতুন নিয়োগের মধ্যেই অফিস ছেড়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। বুধবার দুপুরে তিনি এক সংবাদ সম্মেলন শেষে কার্যালয় ত্যাগ করেন। সংবাদ সম্মেলনে অল্প সংখ্যক কর্মকর্তা শৃঙ্খলা ও সাম্প্রতিক আর্থিক খাতের সাফল্যকে ক্ষুণ্ণ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন গভর্নর আহসান এইচ মনসুর। কর্মকর্তা কর্মচারীদের একাংশের বিক্ষোভকে স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্র আখ্যা দিয়ে তিনি বলেন, উত্থাপিত বিষয়গুলো বিশেষ করে কয়েকটি ব্যাংকের একভূতকরণ, রাষ্ট্রীয় নীতি ও রাজনৈতিক অর্থনীতির বিষয়ে কোনো কর্মচারী সংগঠনের আলোচ্য বিষয় নয়। মনসুর বলেন, এই ব্যাংকগুলো অধিগ্রহণের প্রক্রিয়ার লক্ষ্য হলো গত 2 বছর ধরে যে 76 লাখ আমানতকারী তাদের অর্থ তুলতে পারেননি, তাদের স্বার্থ রক্ষা করা। কোনো কর্মকর্তার এসব নীতিগত সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলার অধিকার নেই। এদিকে পদত্যাগ করবেন কিনা প্রশ্নের জবাবে গভর্নর জানান, তিনি পদত্যাগ করেননি, বরং সংবাদ মাধ্যমগুলোতে নতুন গভর্নর নিয়োগের খবর দেখে অফিস ত্যাগ করেছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অভিশংসন করে গ্রেফতারের দাবি তুলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বুধবার বিকেলে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের কবর জিয়ারত শেষে তিনি এই দাবি করেন। নাহিদ ইসলামের অভিযোগ, 24 জুলাইয়ে সংগঠিত গণহত্যা ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেননি রাষ্ট্রপতি। তার দাবি, সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় এই ঘটনার দায় এড়াতে পারেন না তিনি। এ কারণে সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতিকে অভিশংসনের প্রস্তাব আনার আহ্বান জানান নাহিদ ইসলাম। অভিশংসন প্রক্রিয়া শেষে গণহত্যার দায়ে তাকে গ্রেফতারের দাবিও তোলেন তিনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের করা বাণিজ্য চুক্তির প্রতিটি ধারা ও দেশের স্বার্থ পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করে পরবর্তী করণীয় ঠিক করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার দুপুরে সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি। যুক্তরাষ্ট্রের নতুন ট্যারিফ নীতি নিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্যারিফের ইস্যু এখনও বিকাশমান। এ বিষয়ে কোনো লিখিত নথি
অবধি সরকারের হাতে পৌঁছায়নি। তিনি আরো জানান, আগে নির্দিষ্ট দেশ ভেদে 19% পর্যন্ত রেসিপ্রোকাল ট্যারিফ ছিল। এখন 15% যে ট্যারিফের কথা বলা হচ্ছে তা সবার জন্য অভিন্ন। বিষয়টিকে অত্যন্ত সেন্সিটিভ বা সংবেদনশীল উল্লেখ করে মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরকারের একটি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট ছিল আলোচনা চলাকালীন সময়ে। যেহেতু পরিস্থিতি এখনো পরিবর্তনশীল, তাই দেশের স্বার্থে এ বিষয়ে এখনই আগাম কোনো মন্তব্য করা ঠিক হবে না। দেশের বর্তমান বাজার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে দাবি করে মন্ত্রী বলেন, বাণিজ্য মন্ত্রণালয় বিদেশ থেকে যে পণ্যগুলো এনে বাজারে যোগান দেয় সেগুলোর দাম নিয়ন্ত্রণে আছে, তবে কিছু অসাধু বিক্রেতা পরিস্থিতির সুযোগ নেয়ার চেষ্টা করছে। এ সময় চাঁদাবাজি বন্ধে শুধু মুখের আশ্বাস নয়, বরং কাজের মাধ্যমে তা করে দেখানোর প্রতিশ্রুতি দেন বাণিজ্যমন্ত্রী। টানা 1.5 বছর ধরে কোণঠাসা থাকার পর খুলছে আওয়ামী লীগের একের পর এক কার্যালয়। এর মধ্যে দেশের রাজনীতিতে ফিরতে মরিয়া কার্যক্রম নিষিদ্ধ দলের নেতাকর্মীরা। সেই হিসেবেই একের পর এক পরিকল্পনা করছে দলটি। এরই অংশ হিসেবে এবার 26শে মার্চ স্বাধীনতা দিবসকে টার্গেট করে ছক কষছে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের শীর্ষ নেতারা। এর মধ্যে প্রস্তুত করা হয়েছে তাদের মাস্টার প্ল্যানও। এমন তথ্য দিয়ে বুধবার একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক আমার দেশ পত্রিকা। সেখানে বলা হয়, আগামী স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হতে পারে এমন আভাস মিলছে বিভিন্ন সূত্রে। 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত ও বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ দিনটিকে ঘিরে সাংগঠনিক উপস্থিতি জানান দেওয়ার পরিকল্পনা করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। যদিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্পষ্ট করে জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত কোনো দলের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার কোনো সুযোগ নেই। জানা গেছে, আওয়ামী লীগ স্বাধীনতা দিবসের আবেগ ও জাতীয় চেতনাকে ঢাল হিসেবে ব্যবহার করে রাজনীতিতে ফেরার সুদূর প্রসারী ও বিতর্কিত পরিকল্পনা হাতে নিয়েছে। দলটির নীতি নির্ধারকরা দিল্লি ও দেশের বিভিন্ন গোপন আস্তানা থেকে মাঝারি ও তৃণমূল পর্যায়ের কর্মীদের সক্রিয় করার চেষ্টা চালাচ্ছেন। উদ্দেশ্য 26 মার্চের প্রাক্কালে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে রাজনীতির ময়দানে আনুষ্ঠানিক প্রত্যাবর্তনের ঘোষণা দেওয়া। তবে পুলিশ প্রধান ইতিমধ্যে বলছেন, কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের কার্যক্রম চালানোর কোনো সুযোগ নেই। এছাড়া জুলাইয়ের পক্ষ নেওয়া রাজনৈতিক দলগুলো এই ইস্যুতে জিরো টলারেন্স ঘোষণা করেছে। ফলে স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক পরিস্থিতি নতুন করে উত্তপ্ত অনিশ্চিত হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। আওয়ামী লীগের এ তৎপরতা নিয়ে সদ্য বিদায়ী পুলিশ মহাপরিদর্শক বাহরুল আলম স্পষ্ট ভাষায় বলেছেন, নিষিদ্ধ রাজনৈতিক দলের কার্যক্রম বা কর্মসূচি চালানোর কোনো সুযোগ নেই। অন্যদিকে বিএনপি মহাসচিব ও বর্তমান সরকারের প্রভাবশালী মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আওয়ামী লীগ ইস্যুটি সম্পূর্ণ আইনের আওতায় দেখা হচ্ছে। নোয়াখালীর হাতিয়ায় বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্য সহ অন্তত 20 জন আহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার চানন্দি ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দুপুরে স্থানীয় সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ তার দলীয় লোকজন নিয়ে প্রকল্প বাজার এলাকায় গেলে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীরা তার গাড়িবহর লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এতে হান্নান মাসুদ ও তার লোকজন পিছু হটে যান। পরে আবার তারা একত্র হয়ে ধাওয়া করলে হামলাকারীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এই ঘটনায় হাতিয়া থানার উপপরিদর্শক শহীদুল আলম সহ উভয় পক্ষের কমপক্ষে 20 জন আহত হন। সংঘর্ষের সময় এনসিপির কর্মীদের 15 থেকে 20টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এছাড়া স্থানীয় বিএনপির একটি কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করা হয়। এই ঘটনার পর নিজের উপর হামলার অভিযোগ এনে প্রকল্প বাজার সড়কে বসে বিক্ষোভ করেন নোয়াখালী 6 আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ। অন্যদিকে ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কাঁধে কাঁধ মিলিয়ে ভোটের মাঠে লড়তে দেখা যায় বাংলাদেশ জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিকে। এবারের নির্বাচনে বেশ সাফল্য পেয়েছে 11 দলীয় জোট। এছাড়া বিভিন্ন ইস্যুতেই একসাথে সরব থাকতে দেখা যায় জামায়াত ও এনসিপিকে। এমনকি স্থানীয় সরকার ও সিটি নির্বাচনে একসাথে দেখা যেতে পারে এই দুই দলকে, এমন গুঞ্জনও চাউর হয়েছিল রাজনৈতিক অঙ্গনে। তবে সেই গুঞ্জনে পানি ঢেলে নিজেদের অবস্থান জানালো জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া তরুণদের দলটি। স্থানীয় পর্যায়ের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এবং জামায়াত ইসলামী আলাদাভাবে প্রার্থী দেবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজিস আলম। মঙ্গলবার রাতে বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। যদিও কিছুদিন আগে সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধভাবে প্রার্থী দিয়েছিল জামায়াত ও এনসিপি, যাকে তারা নির্বাচনী জোট বলে বর্ণনা করেছেন। সাজিস বলেন, যেহেতু এখন পর্যন্ত জামায়াত তাদের জায়গা থেকে বলেছে তারা স্থানীয় পর্যায়ের নির্বাচনের প্রস্তুতি এককভাবে নেওয়া শুরু করেছে, তাই এনসিপিও স্থানীয় নির্বাচনের প্রস্তুতি এককভাবে শুরু করতে
যাচ্ছে। তবে শেষ মুহূর্তে যদি মনে হয় 11 দলীয় জোট একসাথে স্থানীয় নির্বাচন করতে পারে তখন সেই সিদ্ধান্ত নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি। সিটি কর্পোরেশন সহ সব স্থানীয় পর্যায়ের নির্বাচনে এনসিপি দলীয় প্রার্থী ঘোষণা করবে বলেও জানান এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক। তিনি বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা, সিটি কর্পোরেশন ও পৌরসভায় প্রাথমিক প্রার্থী ঘোষণা করবে দলটি। 12টি সিটি কর্পোরেশন, 495টি উপজেলা ও 330টি যে পৌরসভা রয়েছে এনসিপি সেগুলোর দলীয় প্রার্থী ঘোষণা করবে বলে জানান সাদিস আলম। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বগুড়া 6 সদর আসন। দীর্ঘদিন ধরেই এটি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। 1991 থেকে 2008 সাল পর্যন্ত অনুষ্ঠিত সব জাতীয় নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছে ধানের শীষের প্রার্থী। 1996, 2001 ও 2008 সালের নির্বাচনে এই আসনে জয়ী হয়েছিলেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া। সবশেষ 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের সেই ধারা অব্যাহত রাখেন নবনির্বাচিত চেয়ারম্যান তারেক রহমান। তবে দুটি আসনে বিজয়ী হয়ে শপথ গ্রহণের আগের দিন বগুড়া 6 আসন ছেড়ে দেন তারেক রহমান। ফলে এই আসনে হবে উপনির্বাচন। সেই নির্বাচনে কে বিএনপির মনোনয়ন পাবেন তা নিয়ে চলছে নানান আলোচনা। 24 ফেব্রুয়ারি বগুড়া 6 আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সেখানে উপনির্বাচনের ভোট গ্রহণ হবে আগামী 9 এপ্রিল। এই আসনে জিয়া পরিবারের ওপরেই আস্থা রাখতে চান ধানের শীষের ভোটাররা। কেউ কেউ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান কিংবা মেয়ে জাইমা রহমানের প্রার্থী করার দাবি তুলেছেন। এছাড়া আলোচনায় আছেন স্থানীয় নেতাদের নামও। এমন একজন মানুষ চাই যে সে যেন জাতি, দেশের, দশের জন্য সে নিরলভাবে কাজ করতে। আমরা চাই জিয়া পরিবারের কেউ এই আসনে অংশগ্রহণ করুক, আর অন্যথায় যদি তা নাই ঘটে তাহলে এমন কোনো মানুষকে দেওয়া হোক যে মানুষের, জনগণের যে মানুষের প্রতি আস্থা আছে, আস্থাভাজন মানুষকে দেওয়া হোক। আমাদের সদর আসনে দীর্ঘদিন ধরেই কিন্তু জিয়া পরিবারের প্রত্যেকে এখান থেকে নির্বাচিত হয়েছে বিপুল ভোটে। আমাদের জন্য এটা একটি দুঃখজনক বিষয়, তারেক রহমান এখানে আসনটি ছেড়ে দিয়েছেন। কিন্তু আমরা বগুড়াবাসী হিসেবে প্রত্যাশা করি জিয়া পরিবারের কেউ আমাদের এই আসন থেকে নির্বাচনে দাঁড়াবে। জিয়া পরিবারের জন্যই এই বগুড়া সদর আসনটি সবাই মনে করে থাকে। যদি কেউ নির্বাচন করে তাহলে সদর আসনে জিয়া পরিবারের কেউ হয়তো নির্বাচন করবে। সেই ক্ষেত্রে যদি জিয়া পরিবারের কেউ না থাকে তবে জিয়া পরিবার থেকে, ওই পরিবার থেকেই আমাদের দলের আমাদের এইখানে যারা বিএনপি রাজনীতির সাথে জড়িত তাদের মধ্যে থেকে হয়তো কাউকে বেছে নেবে, কিংবা তারা যে সিদ্ধান্ত দিবে জিয়া পরিবার, সেই সিদ্ধান্তটাই চূড়ান্ত হবে। কারণ এটা হচ্ছে জিয়া পরিবার হচ্ছে যে বগুড়াবাসীর কাছে একটি আবেগের স্থান। বগুড়া জেলা বিএনপির সহসভাপতি বলছেন, উপনির্বাচনে জিয়া পরিবারের কেউ প্রার্থী হবেন নাকি অন্য কোনো নেতা সেই সিদ্ধান্ত নেবেন দলের চেয়ারম্যান। তবে যেই প্রার্থী হবেন তিনি বগুড়ার উন্নয়নে কাজ করবেন বলে জানান তিনি। উনি জাতীয় প্রয়োজনে, দেশ রাষ্ট্র পরিচালনার বৃহত্তর স্বার্থে ওনাকে ঢাকা আসন বেছে নিতে হয়েছে। এর মধ্যে দিয়ে বগুড়ায় যারা বসবাস করি, বগুড়ার যারা আমরা সাধারণ মানুষ, বগুড়ার যারা ভোটার, তাদের যে কাঙ্ক্ষিত আশা যে আমরা দীর্ঘ 17 বছর যেটা বঞ্চনার শিকার হয়েছি, সে ঘাটতি ইনশাল্লাহ যাকেই উনি নির্বাচনে প্রার্থী করবেন, উপনির্বাচনে যে প্রার্থী হবেন তার মাধ্যমে এটা পূরণের জন্য ওনার সর্বাত্মক চেষ্টা থাকবে। সেক্ষেত্রে যে পরিবারের মধ্যে থেকে অনেকে কথা যেটা বলেন জিয়া পরিবারের মধ্যে থেকে কিংবা জিয়া পরিবারের বাইরে থেকে, উনি যাকে ভালো মনে করেন কেন্দ্র সেটাকে বিচার বিশ্লেষণ করবেন, চিন্তা ভাবনা করবেন। বগুড়া 6 আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 2 মার্চ। মনোনয়নপত্র যাচাই বাছাই হবে 5 মার্চ পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করা যাবে 6 থেকে 10 মার্চ পর্যন্ত, আর আপিল নিষ্পত্তি হবে 11 মার্চ। এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 14 মার্চ, আর প্রতীক বরাদ্দ হবে 15 মার্চ। বিচারকের উপস্থিতিতেই আদালতে হট্টগোল। এজলাস কক্ষে প্রবেশ করে টেবিল চেয়ার ফেলে দিয়ে রায়ের বিরুদ্ধে অবস্থান। ঘটনাস্থলে উপস্থিত অন্য আইনজীবী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হুমকি ধামকি। বরিশালের অতিরিক্ত মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে মঙ্গলবারের ঘটনা এটি। আদালত কক্ষের এই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর এ নিয়ে দেশ জুড়ে আলোচনা সমালোচনা তৈরি হয়।
সমালোচনার মুখে এই ঘটনায় জড়িত জেলা আইনজীবী সমিতির সভাপতিকে বুধবার দুপুরে গ্রেপ্তার করে পুলিশ। ওই ঘটনায় 12 জনের নাম উল্লেখ সহ আরও 15 থেকে 20 জন অজ্ঞাতনামাকে আসামি করে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধে একটি মামলাও হয়েছে। বিএনপিপন্থী ওই আইনজীবী নেতাকে গ্রেপ্তারের ঘটনা ঘিরে বুধবারও উত্তেজনা বিরাজ করে বরিশালের জেলা জজ আদালতে। তার মুক্তির দাবিতে আদালত বর্জন করে বিক্ষোভ করেন আইনজীবীদের একটি অংশ। মূলত কয়েকজন আওয়ামী লীগ নেতাকে জামিন দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই উত্তপ্ত বরিশালের আইন অঙ্গন। বুধবার দুপুরে পুলিশের হাতে গ্রেফতার হওয়ার আগে বিবিসি বাংলার কথা হয় এই আইনজীবীর সঙ্গে। তিনি অভিযোগ করেন, অর্থের বিনিময়ে জামিন অযোগ্য মামলায় আওয়ামী লীগ নেতাদের জামিন দেওয়া হয়েছে। যে সকল মামলায় মহামান্য হাইকোর্ট জামিন দেয় নেয়, মহানগর দায়রা জজ জামিন দেয় নেয়, সেই সকল মামলাগুলোতেও ম্যাজিস্ট্রেট জামিন বিবেচনা করতেছিল আওয়ামী লীগের। আমরা তাদেরকে নিষেধ করছি। এক পর্যায়ে তারুক রহমান ইউনূসের জামিনও দেয় এমপি সাবেক এমপি। এরপরে আমরা তাদেরকে ওই জামিন থেকে বিরত থাকার জন্য অনুরোধ করি, কিন্তু কোনো কাজ হয় না। মানে তারা প্রভাবিত হয়ে এই জামিনগুলো দিচ্ছে। আইন বিশেষজ্ঞরা বলছেন, আদালতে কোনো মামলার রায় পছন্দ না হলে পরবর্তী আইনি লড়াইয়ের সুযোগ রয়েছে, কিন্তু সেখানে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। ম্যাজিস্ট্রেট, জেলা জজ, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট প্রত্যেকটা ধাপে ধাপে কেউ যদি এগ্রিভড হয় কোনো অর্ডারে, তাহলে সেক্ষেত্রে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। কিন্তু আপনি এগ্রিভড হয়ে জজ সাহেবের উপরে আপনি আক্রমণ করে বসলেন, তাহলে দেখা তো বিচার বিভাগের স্বাধীনতা তো প্রশ্ন, বিচার বিভাগই তো থাকে না অস্তিত্ব। তাইলে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীরা বলছেন, আদালত অবমাননার একটি বড় উদাহরণ বরিশালের এই ঘটনা। সরকারের শীর্ষ পর্যায় থেকে এর বিরুদ্ধে বার্তা দেওয়া উচিত বলেও মত তাদের। প্রধানমন্ত্রী নিজেরই আজকে একটা নির্দেশনা দেওয়া উচিত যে এই সমস্ত যারা করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। এরকম যদি উনি সরাসরি একটা নির্দেশনা দেন, তাহলে এটা অ্যাজ এ হোল ন্যাশনাল জন্য কাজ হবে। এরকম ঘটনা এখনই কঠোর হাতে নিয়ন্ত্রণ করা না হলে বিচার বিভাগের স্বাধীনতা ভবিষ্যতের জন্য হুমকিতে পড়তে পারে বলেও আশঙ্কা বিশ্লেষকদের। 2 দশক আগে ইরাকে চালানো অভিযানের পর এবার মধ্যপ্রাচ্যে ইরানকে লক্ষ্য করে সবচেয়ে বড় সামরিক অভিযানের প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান বলছে তারা আলোচনার জন্য প্রস্তুত রয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্র সামরিক হামলা চালালে তারাও পাল্টা জবাব দেবে। এরই মধ্যে ইরানের অনেক বিশ্ববিদ্যালয়ে আবারও শুরু হয়েছে সরকার বিরোধী বিক্ষোভ। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র আর ইরান যুদ্ধে জড়িয়ে পড়বে কিনা তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে পুরো মধ্যপ্রাচ্যে। ইরানের জলসীমার কাছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস এব্রাহাম লিঙ্কন স্ট্রাইক গ্রুপের বেশ কয়েকটি জাহাজ 1 মাসের বেশি সময় ধরে আরব সাগরে অবস্থান করছে। আরেকটি রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড কিছুদিন আগে গ্রিসের কাছে ভূমধ্যসাগরে নিয়ে যাওয়া হয়েছে। অন্যান্য সামরিক সরঞ্জাম ও জনবলও ওই অঞ্চলে মোতায়েন করা হয়েছে, যার ফলে এমন ধারণা আরও জোরালো হচ্ছে যে ওয়াশিংটন কয়েক স্তরের সামরিক বিকল্প প্রস্তুত করছে। বিশ্লেষকরা বলছেন, এ ধরনের মোতায়েন কূটনীতিতে চাপ সৃষ্টির মাধ্যম হিসেবে কাজ করতে পারে। তবে সবকিছু মিলিয়ে এমন ধারণা করা হচ্ছে যে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ আলোচনা অনেকটা অচল অবস্থায় পৌঁছেছে। এখন দুই পক্ষই অবস্থান না বদলালে তা সামরিক পদক্ষেপে রূপ নিতে পারে। ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বলেছেন যে তারা যুদ্ধ শুরু করলে তা আঞ্চলিক যুদ্ধে পরিণত হবে। ডোনাল্ড ট্রাম্প এর জবাবে বেশ কয়েকবার বলেছেন যে ইরান যদি চুক্তি না করে যুদ্ধের পথে আগায়, তাহলে যুক্তরাষ্ট্র ইরানের ওপরে হামলা করতে পারে। সবশেষ 19 ফেব্রুয়ারি ট্রাম্প ইঙ্গিত দেন যে ইরান চুক্তি না করলে 10 থেকে 15 দিনের মধ্যে ইরানের উপরে যুক্তরাষ্ট্র হামলা চালাতে পারে। I would think that would be enough time, 10-15 days, pretty much maximum. যুক্তরাষ্ট্র চায় ইরান যেন তাদের শর্ত মেনে নিজেদের পরমাণু কার্যক্রম সীমাবদ্ধ করে। ইরান বলছে তারা এই বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত রয়েছে, তবে তারা নিজেদের শর্ত অনুযায়ী পরমাণু কার্যক্রম সীমাবদ্ধ করতে চায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বেশ কয়েকবার বলেছেন যে ইরান চুক্তিতে আসতে চায়, কিন্তু ইরানের শীর্ষ নেতার মতো তিনিও হুঁশিয়ারি দিয়েছেন যে ইরানের সীমানার ভেতরে আক্রমণ করা হলে তা শুধু ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। Iran remains fully prepared to defend itself against any threat or act of aggression. The consequences of any attack against Iran will not be confined to its borders.
এরই মধ্যে ওমান উপসাগরে রাশিয়ার নৌবাহিনীর সাথে যৌথ মহড়া করেছে ইরানের নৌবাহিনী। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আর সম্প্রচার মাধ্যমেও বেশ কয়েক দফায় ইরানের নিজেদের সেনাবাহিনীর মহড়ার ভিডিও সম্প্রচার করা হয়েছে। এমন পরিস্থিতিতে 17 ফেব্রুয়ারি সুইজারল্যান্ডের জেনিভায় ওমানের মধ্যস্থতায় এক দফা বৈঠক হয় ইরান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের। জেনিভাতেই কয়েকদিনের মধ্যে আবারও দুই দেশের মধ্যে আলোচনার কথা রয়েছে। অচেনা উত্তেজনায় কাঁপছে পারস্য উপসাগর। ইরানের সামুদ্রিক শক্তি নিয়ে ধোঁয়াশা বাড়ার ঠিক সেই সময়ে সামনে এসেছে চীনের সঙ্গে সুপারসনিক ক্ষেপণাস্ত্র চুক্তি নিয়ে গোপন আলোচনা। প্রশ্ন উঠছে, এতে উভয় পক্ষের সামরিক ও রাজনৈতিক পদক্ষেপ কেমন হবে, আর আঞ্চলিক শক্তির ভারসাম্যই বা কিভাবে বদলাবে। রয়টার্সের খবরে বলা হচ্ছে, চীনের কাছ থেকে জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র কেনার একটি চুক্তির দ্বার প্রান্তে পৌঁছে গেছে ইরান। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট 6টি সূত্র নিশ্চিত করেছে বিষয়টি। সম্ভাব্য এই চুক্তির খবর এমন এক সময়ে সামনে এলো যখন যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপের প্রেক্ষাপটে ইরানের উপকূল সংলগ্ন অঞ্চলে মোতায়েন করেছে বিশাল নৌবহর। বিশ্লেষকদের মতে দুই পক্ষের এই সমান্তরাল সামরিক তৎপরতা পারস্য উপসাগর ঘিরে উত্তেজনা আরও বাড়াতে পারে, তৈরি করতে পারে আঞ্চলিক শক্তির ভারসাম্যে নতুন অনিশ্চয়তা। বলা হচ্ছে, চীনের তৈরি ক্ষেপণাস্ত্র কেনার চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে, তবে কবে এগুলো সরবরাহ করা হবে তা এখনও নির্ধারণ করা হয়নি। রয়টার্সের প্রতিবেদনে বলা হচ্ছে, সুপারসনিক এই ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা প্রায় 290 কিলোমিটার। এগুলো এমনভাবে ডিজাইন করা যেন নিচু উচ্চতায় ও অত্যন্ত দ্রুত গতিতে উড়ে শত্রুপক্ষের জাহাজ ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে পারে। অস্ত্র বিশেষজ্ঞদের মতে এগুলো মোতায়েন করা হলে ইরানের সামুদ্রিক আক্রমণ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। একই সঙ্গে অঞ্চলে অবস্থানরত মার্কিন নৌবহরের জন্য বড় ধরনের নিরাপত্তা চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে এসব ক্ষেপণাস্ত্র। সংশ্লিষ্ট সূত্রের বরাতে রয়টার্স বলছে, অন্তত 2 বছর আগে শুরু হওয়া এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার আলোচনা গত জুনে ইসরায়েল ও ইরানের মধ্যে 12 দিনের যুদ্ধের পর দ্রুত গতি পায়। আলোচনার চূড়ান্ত পর্যায়ে গত গ্রীষ্মে ইরানের জ্যেষ্ঠ সামরিক ও সরকারি কর্মকর্তারা চীন সফর করেন। নিরাপত্তা সূত্রের দুজন জানান, ইরানের উপপ্রতিরক্ষা মন্ত্রী মাসুদ ওরাইও ওই সফরে অংশ নিয়েছিলেন। ইসরায়েলের থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের জ্যেষ্ঠ গবেষক ও সাবেক গোয়েন্দা কর্মকর্তা ড্যানি সিট্রিনোভিচ বলেন, ইরান যদি জাহাজে হামলার জন্য সুপারসনিক সক্ষমতা অর্জন করে তাহলে এটি পুরো পরিস্থিতি বদলে দেবে। এই ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করা অত্যন্ত কঠিন। সম্ভাব্য চুক্তিতে ঠিক কতটি ক্ষেপণাস্ত্র থাকবে, ইরান কত অর্থ পরিশোধ করতে রাজি হয়েছে, কিংবা অঞ্চলে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে চীন শেষ পর্যন্ত চুক্তিটি কার্যকর করবে কিনা, এসব বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি রয়টার্স। তবে রয়টার্সকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ইরানের মিত্রদের সঙ্গে সামরিক ও নিরাপত্তা চুক্তি রয়েছে, সেই চুক্তিগুলো এখন কাজে লাগানোর উপযুক্ত সময়। চীনের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। হোয়াইট হাউসও ইরান চীন ক্ষেপণাস্ত্র আলোচনা প্রসঙ্গে সরাসরি কিছু বলেনি। তবে এক কর্মকর্তা বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টি পরিষ্কার করেছেন, আর তা হলো, হয় আমরা একটি চুক্তিতে পৌঁছাবো, নয়তো আগেরবারের মতো কঠোর পদক্ষেপ নিতে হবে। চীনের কাছ থেকে ইরানের জন্য এ ধরনের ক্ষেপণাস্ত্র হস্তান্তর হলে তা হবে সবচেয়ে উন্নত সামরিক সরঞ্জামের একটি। 2006 সালে ইরানের ওপর আরোপিত জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা 2015 সালে যুক্তরাষ্ট্র ও মিত্রদের সঙ্গে পারমাণবিক চুক্তির অংশ হিসেবে স্থগিত হয়েছিল। তবে গত সেপ্টেম্বরে আবারও পুনর্বহাল হয় সেই নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি নতুন চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, সংঘাত এড়াতে দুই দেশের মধ্যে একটি সমঝোতা এখন নাগালের মধ্যেই রয়েছে। তবে এই সুযোগ কাজে লাগাতে হলে যুক্তরাষ্ট্রকে সামরিক চাপের বদলে কূটনীতিকে অগ্রাধিকার দিতে হবে। সুইজারল্যান্ডের জেনেভায় দুই দেশের মধ্যে নতুন দফায় আলোচনার আগে তিনি এই মন্তব্য করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে আরাকচি বলেন, একটি বড় ও ঐতিহাসিক চুক্তির সুযোগ তৈরি হয়েছে। ইরান কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, এই ব্যাপারে আমাদের অবস্থান পরিষ্কার। তবে শান্তিপূর্ণ কাজে পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের অধিকার থেকে আমরা সরে আসব না। 26 ফেব্রুয়ারি জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তৃতীয় দফার পরোক্ষ আলোচনা হওয়ার কথা রয়েছে। এই আলোচনায় মধ্যস্থতা করছে ওমান। তারা আশা করছে চুক্তির জন্য ইতিবাচক ভূমিকা রাখবে এই আলোচনা।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সময়ে কূটনীতির প্রতি সমর্থন জানালেও ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। ট্রাম্প বলেন, আমি কূটনীতির মাধ্যমে এই সমস্যার সমাধান করতে চাই, কিন্তু আমি কখনোই বিশ্বের 1 নম্বর সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক দেশকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেব না, কারণ তারা এমন ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে পৌঁছাতে সক্ষম হতে পারে। তিনি আরও বলেন, 2025 সালের জুনে আমরা ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে তাদের স্থাপনাগুলো ধ্বংস করেছিলাম এবং সতর্কও করেছিলাম, কিন্তু এখন তারা আবারও তাদের কর্মসূচি শুরু করার চেষ্টা করছে। ট্রাম্প বলেন, আমরা ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি এবং ইরানও একটি চুক্তি করতে চায়, তবে এখনও তারা স্পষ্টভাবে পারমাণবিক অস্ত্র তৈরি না করার নিশ্চয়তা দেয়নি। এছাড়া ট্রাম্প জানিয়েছেন, ইরানের কাছে অর্থপূর্ণ চুক্তি করার জন্য 10 থেকে 15 দিনের সময় রয়েছে। একই সঙ্গে সামরিক পদক্ষেপের সম্ভাবনার কথাও উল্লেখ করেন তিনি। এই আলোচনায় ইরানের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যুক্তরাষ্ট্রের পক্ষে রয়েছেন হোয়াইট হাউসের দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার। এই উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র তাদের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে গ্রিসের ক্রিট দ্বীপের একটি ন্যাটো ঘাঁটিতে মোতায়েন করেছে, যেটি মধ্যপ্রাচ্যের দিকে যাচ্ছে। একই সময় যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি বাড়িয়েছে। অন্যদিকে ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস দেশের দক্ষিণাঞ্চলে সামরিক মহড়া চালাচ্ছে। তারা বলেছে, এই অঞ্চলে তারা একটি শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে। এই পরিস্থিতিতে ইরানের জনগণের মধ্যে উদ্বেগ বাড়ছে। যুদ্ধের আশঙ্কার মধ্যেও আলোচনার মাধ্যমে সমাধানের আশা করছেন অনেকেই। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ডলারের ঘাটতি দেখা দিয়েছে ইরানে। দেশটির অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে এবং গত ডিসেম্বর মাসে দেশ জুড়ে বিক্ষোভ হয়েছে। এমনকি একটি বড় ব্যাংকও ধসে পড়েছে। এখন দেখার বিষয়, এই আলোচনা শেষ পর্যন্ত নতুন চুক্তিতে পৌঁছাতে পারে কিনা। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।